বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি প্রথমে আসলে আমাদের এই বইয়ের কয়েকটা বৈশিষ্ট্য বলে দিচ্ছি যে এটি আসলে বাংলাদেশের সর্বপ্রথম কিউআর কোড ভিত্তিক বই, যেটা কিন্তু এখন পর্যন্ত মার্কেটে কোনো বই নাই। তোমরা অন্যান্য যে সিরিজগুলো আছে তোমাদের কাছে সেখানে দেখবে যে সকল কিছু অনেক সুন্দর স্মুথলি দিয়েছে, কোনো কোনো ক্ষেত্রে তারা খুব ভালো লিখেছে, এটা আমি স্বীকার করি এবং অবশ্যই তারা ভালো লিখেছে, কিন্তু কিউআর কোড সেখানে নাই, যেটা কিনা আমরা এই বইয়ের মধ্যে সর্বপ্রথম তোমাদেরকে দিচ্ছি। এটা সুবিধা কি বলতো? এটা সুবিধা হচ্ছে এইটাই, তুমি যখনই এই বইটি নিয়ে এই বইটি পড়তে বসবা, কোনো একটা টপিক কোনো একটা পার্ট বুঝতে অসুবিধা হলে কিউআর কোড স্ক্যান করে তুমি সেই ভিডিওটা দেখে ফেলবা। তো তাইলে আমরা বলতে পারি যে এই ভিডিও দেখার মাধ্যমে তোমার ওই ইনস্ট্যান্ট কোনো কারো কাছে বোঝা ছাড়াই তুমি এটা বুঝতে পারবা। আমরা অনেক সময় হয় না যে কোনো একটা কোনো একটা লাইন গাইড থেকে অ্যান্সার দেখার পরও বুঝি না যে এখানে এটা কিভাবে হলো, কেন হলো এটা। তো এইটা এখন আর সেই অন্যের কাছে যেতে হবে না, বাসায় বসেই কিউআর কোড স্ক্যান করে ভিডিও দেখতে পারবা। ভিডিও দেখে টিচার কি বলতেছে সেটা সাথে সাথে বুঝে নিবা, ব্যাস জায়গার সমস্যা জায়গায় সমাধান হয়ে যাবে। তো আশা করতেছি তোমরা বইটা সংগ্রহ করবা। এই বইটা সংগ্রহ করে তোমরা তোমাদের পড়াশোনার মাধ্যমে কেমিস্ট্রিতে নিজেদেরকে আরো বেশি ডেভেলপ করবা, পরীক্ষায় ভালো একটা মার্কস তুলে ফেলবা। ওকে, তো আমরা আসলে এই পর্বে কি নিয়ে কথা বলবো? আমরা এই পর্বে কথা বলবো একটি বোর্ড প্রশ্ন, যেই বোর্ড প্রশ্নটি রাজশাহী বোর্ডে এসেছে। তো দেখো, আমরা ফার্স্টে আমাদের কোশ্চেন যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব, অ্যান্ড দেন এর সাথে সাথে ক খ গ ঘ এর যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা এখন আলোচনা করতেছি রাজশাহী বোর্ড 2025-এর একটি প্রশ্ন, রাজশাহী বোর্ড 2025। আচ্ছা, তো ফার্স্টে আমাদেরকে উদ্দীপক হিসেবে কয়েকটা পরমাণু দিচ্ছে। দেখো এক্স, ওয়াই, জেড আর চারটা পরমাণু আমরা উদ্দীপক হিসেবে দেখতে পাচ্ছি। তো এক্স এর পাশে লেখা আছে 4, তার মানে এক্স কে বলতো বেরিলিয়াম, এক্স হচ্ছে বেরিলিয়াম, ওয়াই হচ্ছে টাইটেনিয়াম, জেড হচ্ছে ক্রোমিয়াম আর আর হচ্ছে কপার্স। মানে বুঝলাম কি হবে, বাম পাশে নিচে যে পারমাণবিক সংখ্যা আছে সেই পারমাণবিক সংখ্যা দেখে আমরা ডিসিশন নিতে পারলাম যে বেরিলিয়াম, টাইটেনিয়াম, ক্রোমিয়াম এবং কপার এই চারটা পরমাণু নিয়ে আমরা কাজ করব এই উদ্দীপকে। আচ্ছা, এবার একটু প্রশ্নগুলো দেখো তো, যৌগমূলক কাকে বলে? যৌগমূলক কাকে বলে? তো আমি বলতে পারি যে একের অধিক পরমাণু সমূহ বা পরমাণু গুচ্ছ একত্রিত হয়ে যদি একটি মূলকের মতো আচরণ করে তখন সেই মূলককে যৌগমূলক বলা হয়। একের অধিক পরমাণু সমূহ বা একের অধিক পরমাণু গুচ্ছ একত্রিত হয়ে যদি একটি আয়নের ন্যায় আচরণ করে, হোক সেটা ক্যাটায়ন হোক সেটা অ্যানায়ন, বা একটি মূলকের মতো আচরণ করে, তখন তাকে আমরা যৌগমূলক বলতে পারি। আমাদের কয়ের অ্যান্সারটি কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, যাচ্ছি এবার ক্ষয়ের প্রশ্ন। দেখো, ক্ষয়ের প্রশ্নে বলছে যে ইথিনকে অলিফিন বলা হয় কেন, ব্যাখ্যা করো। ফাইন, প্রশ্নটা খুব সুন্দর একটি প্রশ্ন। তো আমাদেরকে জানতে হবে যে অলিফিন কথার অর্থ কি। অলিফিন কথার অর্থ হচ্ছে তেল উৎপাদনকারী। অলিফিন অয়েল থেকে আসছে, তেল উৎপাদনকারী। তো ইথিন কি একটা অ্যালকিন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই ইথিন হ্যালোজেন গ্রুপের সদস্য যারা আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের সাথে বিক্রিয়া করে এই যে আমরা যে এখান থেকে যে যৌগটা পেয়েছি সেই যৌগের নাম কি হতে পারে? সেই যৌগের নাম হতে পারে কি, দেখো, নাম হতে পারে 1,2-ডাইক্লোরো। 1,2-ডাইক্লোরোইথেন, 1,2-ডাইক্লোরোইথেন। তো এই যে আমরা 1,2-ডাইক্লোরোইথেন পেয়েছি, এই 1,2-ডাইক্লোরোইথেন কি পদার্থ? একটা তৈলাক্ত পদার্থ, মানে এটার মধ্যে একটা তেল তেল ভাব আছে বিক্রিয়া করার ফলে। তো যেহেতু ইথিন হ্যালোজেন গ্রুপের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করতে পারে, এজন্য আমরা ইথিনকে কি বলি? অলিফিন বলি। ইথেনকে কিন্তু না, ইথিন এই কাজটা করতে পারে, সে হ্যালোজেন গ্রুপের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে তেল উৎপাদন করতে পারে, বিধায় ইথিনকে অলিফিন বা তেল উৎপাদনকারী পদার্থ বলা হয়। শেষ আমাদের ক্ষয়ের প্রশ্ন। আচ্ছা, গয়ের প্রশ্ন কি বলেছে দেখো, উদ্দীপকের এক্স ও ওয়াই মৌলের ইলেকট্রন বিন্যাস দেখিয়ে পর্যায় সারণীতে এদের অবস্থান নির্ণয় করো। এবারে আসো, এক্স মৌলটিকে বেরিলিয়াম আর ওয়াই মৌলটিকে টাইটেনিয়াম। সো বেরিলিয়াম এবং টাইটেনিয়াম এই দুইটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেখিয়ে পর্যায় সারণীতে আমাদেরকে অবস্থান নির্ণয় করতে হবে। সো আমরা এখন যাচ্ছি গ নাম্বার প্রশ্নের উত্তরে। তো দেখো এখানে কি বলতেছে, বেরিলিয়াম 1:2:2। তো আমাদের কিছু সূত্র ছিল, কিন্তু আমাদের গ্রুপ এবং পর্যায় নির্ণয়ের কিছু সূত্র আছে। তো এখানে দেখো সর্বশেষ কক্ষপথ কত? 2। 2তে কি শুধুমাত্র এস আছে, আর কেউ নাই, শুধুমাত্র এস পাচ্ছি সর্বশেষ কক্ষপথে। তাহলে এখন আমরা সর্বশেষ কক্ষপথে এস থাকলে যে সূত্র হওয়ার কথা আমরা সেই সূত্রই নিব, যে সর্বশেষ কক্ষপথে বা সর্বশেষে যদি শুধু এস থাকে তাহলে আমরা এস এর উপরে যতগুলো ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনগুলোকে আমরা কি করতে পারবো? গ্রুপ সংখ্যা হিসেবে নির্ণয় করতে পারবো বা গ্রুপ সংখ্যা হিসেবে নিতে পারবো। সো এস এর উপর ইলেকট্রন আছে সর্বোচ্চ 2টা, তাহলে এই যে বেরিলিয়ামের গ্রুপ কত হবে? 2 হবে। আর সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যা,
বা সর্বশেষ অরবিট কত 2, তাহলে পর্যায় কত হবে 2 হবে। সো আমাদের প্রথম যে মৌল বেরিলিয়াম সেটার গ্রুপ হচ্ছে 2, পর্যায় হচ্ছে 2। এবারে যাচ্ছি আমরা টাইটানিয়াম মৌলের কাছে। তো টাইটানিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু শুরুতে আমরা এভাবে লিখি অনেক সময়, যেটাকে আমরা আউফবাউ নীতি ফলো করি যখন 1s2 2s2 2p6, তারপরে হচ্ছে 3s2, তারপরে 3p6, তারপরে 4s2, তারপরে 3d2। ওকে, যে আমরা 3d এর আগে 4s ইলেকট্রন দেই, দেন আমরা এটাকে সুন্দর মতো সাজিয়ে এরকম লিখি, যেটা হচ্ছে প্রথম কক্ষপথ, দেন এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ, এবং এটা হচ্ছে আমাদের চতুর্থ কক্ষপথ। তো নর্মাল এরকম দেখলে অনেক সময় মনে হয় যে আমরা 3d কে পূর্ণ না করে 4s এ দুইটা দিয়ে দিয়েছি, বাট ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। ব্যাপারটা আউফবাউ নীতিতে আগে ইলেকট্রন 4s এ পূর্ণ হয়েছে, দেন তারপরে কোথায় গিয়েছে 3d তে গিয়েছে, যেটা কিনা আমরা এখানে ফলো করেছি। ওকে, তাহলে এখানে আমাদের সর্বশেষ কক্ষপথে কে আছে 4s আছে, তার আগে কে আছে 3d আছে। তো সূত্র হচ্ছে এরকম, সর্বশেষ যে দুইটা কক্ষপথ সেই দুইটা কক্ষপথে যদি s এবং d পাও, সেটা আলাদা আলাদা কক্ষপথ হলেও কোনো সমস্যা নেই, মানে 3 আর 4 এতে কোনো ঝামেলা নাই, বাট সর্বশেষ s আছে আর সর্বশেষ d আছে। তো সর্বশেষ s এবং সর্বশেষ d থাকলে আমরা কি করি, ওই s এর এবং d এর উপরে যতগুলো ইলেকট্রন আছে তাদেরকে আমরা যোগ করে ফেলি। সো s এর উপরে ইলেকট্রন আছে কয়টা 2টা, d এর উপরে ইলেকট্রন আছে কয়টা 2টা, তো 2 আর 2 যোগ করলে কত হয়ে যাচ্ছে 4। তাহলে টাইটানিয়ামের গ্রুপ সংখ্যা হচ্ছে 4। পর্যায়গত সর্বশেষ s যেটা সেই s এর সহগ, মানে সর্বশেষ s এর সহগ, বা তুমি যেটা একটু আগে বললাম পর্যায় সূত্রটা আসলে একটাই, যে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমার পর্যায়। তাহলে এখানে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা কত 4, তাহলে আমার এখানে পর্যায় কত হবে 4, গ্রুপ হচ্ছে 4, পর্যায় হচ্ছে 4। তো তাইলে আমরা বেরিলিয়ামের গ্রুপ পাচ্ছি 2, পর্যায় পাচ্ছি 2, টাইটানিয়ামের গ্রুপ পাচ্ছি 4, পর্যায় পাচ্ছি 4। আমাদের এইটুকু আমরা কমপ্লিট করতে পারলাম। তো আমাদের গয়ের প্রশ্ন শেষ। ঘয়ের প্রশ্ন, উদ্দীপকের কোন মৌল দুটি ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে উত্তরের সপক্ষে যুক্তি দেওয়া, অর্থাৎ কোন মৌল দুইটা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেখাবে, আমাকে যা সেটাই এখানে ব্যাখ্যা করতে হবে কোন মৌল দুইটা। তো আমরা ঘয়ের প্রশ্ন যাচ্ছি। প্রথম কথা হচ্ছে এখানে আমাদের বাকি যে দুইটা মৌল ছিল এরা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেখাবে। আমরা তো এক্স এবং ওয়াই নিয়ে কাজ করেছি, তাহলে জেড এবং আর এরা আমাদের ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেখাবে। তো দেখো, ক্রোমিয়াম নর্মাল সেন্সে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি বা নর্মাল ভাবে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে কি হতো 1s2 2s2 2p6 3s2 3p6 3d4 4s2 এরকম হতো। কিন্তু আসলে এরকমটা একসেপ্ট করা যাবে না, আমরা এই ডি এর উপরে 4টি ইলেকট্রন নিতে পারবো না। নর্মাল সেন্স বলতেছে বা নর্মাল সিস্টেম বলতেছে যে হ্যাঁ ডি এর উপরে 4টা হবে, আর 4s তো দুইটা আগেই পেয়ে যাচ্ছে, আমরা তো 4s কে আগে ইলেকট্রন দিব, তারপর ডি যা থাকবে 4টা থাকবে সেই 4টা ডি কে দিব। কেন হবে না দেখো, যাই d4 এটা হচ্ছে ডি অরবিটালের একটা অস্থিতিশীল অবস্থা। ডি অরবিটাল স্থিতিশীল অবস্থা কত কত, একটা হচ্ছে d5, একটা হচ্ছে d10। এই দুইটা অবস্থাটাকে আমরা সব থেকে বেশি স্থিতিশীল বলি। বাকি যে অবস্থাগুলো আছে এদের মধ্যে সব থেকে যে অবস্থাগুলো অস্থিতিশীল এর মধ্যে অন্যতম একটা হচ্ছে d4। তার মানে বোঝাচ্ছে যে ডি এর উপরে কখনো 4টা ইলেকট্রন দেওয়া যাবে না, 4 বাদে অন্যগুলো দিব, 4 আর 9 বাদে আমরা অন্যগুলো দেওয়ার চেষ্টা করবো আর কি। তো 4 যখনই হবে সেই 4টাকে আমরা কনভার্ট করে 5 করে ফেলবো। তো এই জন্য বলতেছি 5 হচ্ছে ডি অরবিটালের স্থিতিশীল অবস্থা, আর 4 হচ্ছে ডি অরবিটালের অস্থিতিশীল অবস্থা। তাহলে গ্রুপ কত হবে, তাহলে গ্রুপ হচ্ছে 5 + 1 = 6, এই যে 5 আর 1 6, আর পর্যায় হচ্ছে সর্বশেষ যেটা 4। সো গ্রুপ আর পর্যায় নিয়ে আসলে এখানে খুব বেশি একটা কাজ নেই আমাদের মূল কাজটা হচ্ছে যে আসলে ব্যতিক্রমধর্মী কে এবং কেন। সো ব্যতিক্রমধর্মী হচ্ছে ক্রোমিয়াম, কারণ তার ডি এর উপরে 4টি ইলেকট্রন চলে আসতেছে, যে 4টি ইলেকট্রনকে বলা হয় ডি এর একটা অস্থিতিশীল অবস্থা, সেটাকে আমরা স্থিতিশীল করতে কি করি, ডি এর উপরে 5টি ইলেকট্রন দেই। তো এইভাবে আসলে আমরা বলতে পারি যে ডি এর যে মান তাকে স্থিতিশীল করার জন্য আমরা মূলত এই কাজগুলো মানে দেখাতে পারি আর কি। আরেকটা প্রমাণ কি, আরেকটা প্রমাণ হচ্ছে কপারের ক্ষেত্রে ফলো করো। কপারের ডি কত, কপারের ডি হচ্ছে 9, যেটাও কিনা একটা অস্থিতিশীল অবস্থা, যেটা d9, এটা কপার ডি অরবিটালের একটা অস্থিতিশীল অবস্থা, আর d10 এটা একটা স্থিতিশীল অবস্থা। সো d9 কে আমরা চেঞ্জ করে কিসে পরিণত করব, d9 কে চেঞ্জ করে আমরা d10 এ পরিণত করব। সো 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1 3d10 4s1। তাহলে আমরা ডি অরবিটালের অস্থিতিশীল অবস্থা থেকে ডি অরবিটালের স্থিতিশীল অবস্থাতে রূপান্তর করতে পারলাম। তো এখন আসলে গ্রুপ আর পর্যায়ের ক্ষেত্রে কি হতে পারে, আমাদের এখানে গ্রুপ কত, আমাদের 10 + 1 = 11, আর পর্যায় হচ্ছে 4। তাহলে ওভারঅল ডিসিশন হচ্ছে এইটা, যে কপার এবং ক্রোমিয়াম এদের ডি এর মান এর কারণেই আমরা এদেরকে ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস বলি।
কপারের ক্ষেত্রে হচ্ছে D9 আর ক্রোমিয়ামের ক্ষেত্রে হয় D4 এবং D9 এবং D4 কোনোটাই ডি অরবিটালের স্থিতিশীল অবস্থা না, অস্থিতিশীল অবস্থা। তো এই অস্থিতিশীল অবস্থা দূর করতে আমরা পার্শ্ববর্তী যে S থাকে এই S থেকে এক ইলেকট্রন পাঠাই দেই। 4s1 ছিল, 4s2 ছিল, সেই 4sটা 1 হয়ে যায়, আর 3d9 ছিল সেটা হয়ে যায় 3d9, মানে পার্শ্ববর্তী S থেকে একটা ইলেকট্রন আমরা D তে শিফট করি। ঠিক সেম ভাবে এখানেও দেখো যে 4s2 আর 3d4, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন D তে যাবে, ফলে 4s হয়ে যাবে 1 আর D হয়ে যাবে কত 5। ওকে, তো আশা করতেছি এই সকল কারণে এদেরকে আমরা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস বলতে পারি। তো তোমরা এই যে আমি বুঝালাম যে সৃজনশীলটা ক খ গ ঘ চারটা প্রশ্নই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো আশা করতেছি। তো আমাদের এই বইয়ের মধ্যে যতগুলো সৃজনশীল আছে সবগুলো সৃজনশীল কিন্তু জাস্ট এভাবে আমরা টু দ্য পয়েন্টে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকে, এবং সামনে যেগুলো আসবে সেগুলো এভাবে ব্যাখ্যা সহকারেই পাবা। আর আমাদের এই বইয়ের মধ্যে শুধু যে সৃজনশীল আর এমসিকিউ আছে এমনটা না, সাজেশনও রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার আগে শর্ট সময় কিভাবে প্রিপারেশন নিবা, কোনগুলোতে বেশি ফোকাস করবা, কোনগুলোতে কম ফোকাস করবা, সেগুলো খুঁজে পেতে তোমাদেরকে সাহায্য করবে। তো আশা করতেছি বইটা কিনে নিজেদেরকে উপকৃত করবো আর কি। তো আজকের পর্বটি এখানে শেষ করতেছি, নতুন কোনো পর্বে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।